প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। সহযোগী অধ্যাপক ডাক্তার জয়শ্রী সাহা ১৯৮১ সালের জুলাই মাসে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্বাক্ষরকে। অ্যানিমিয়া, গর্ভাবস্থায় অ্যানিমিয়া কেন তৈরি হয়? রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আমরা কখন বলবো? যখন আমরা টেস্ট করে দেখি যে তার রক্তের হিমোগ্লোবিনটা কমে গেছে, এটা রক্তশূন্যতা আমরা ডেফিনেশনের মধ্যে জানি। এবং তাকে বাইরে থেকে দেখতে পেইল দেখা যাচ্ছে, অথবা তার রেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে সে কিছু পরিবর্তন খেয়াল করছে, যেমন হলো তার খুব ক্লান্ত লাগে, তারপর মাথা ঘুরায়, সে খুব ভালো মতো খাওয়া দাওয়া করতে পারছে না, অথবা দেখা যাচ্ছে কিছু দূর হেঁটে গেলেই তার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধরফর করে, সে কিছুক্ষণ বসে বিশ্রাম নিচ্ছে। এগুলো লক্ষণ নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। কিন্তু প্রেগন্যান্সিতে যখন রোগীরা এই ধরনের কমপ্লেনগুলো বলেন, তখন কিন্তু আসলে এটা কি প্রেগন্যান্সি জনিত নাকি তার আলাদাভাবে রক্তশূন্যতা আছে, সেটা কিন্তু ইনভেস্টিগেশন ছাড়া আসলে কনফার্ম করা যায় না। নিশ্চয়ই। এবং শুধুমাত্র একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা কিন্তু এটা বের করে দিতে পারি, যে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। নর্মালি তো মেয়েদের শরীরে রক্তশূন্যতা আসলে কম বেশি থাকে, যেহেতু তাদের প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হয়, কিন্তু তারা হয়তো সেটা ঠিকমতো খাওয়া দাওয়ার মাধ্যমে অনেকে ফিল আপ করেন না, অথবা খাবার খেলেও দেখা যাচ্ছে সেটা হয়তো ঠিকমতো হজম হচ্ছে না, বিভিন্ন ঝামেলা মেয়েদের থাকে। আবার অনেক সময় দেখা যায় তার হয়তো এটা আমরা অনেকেই জানি যে হুকওয়ার্ম ইনফেস্টেশন আমাদের দেশে গ্রামগঞ্জে কিন্তু এটা বেশ আছে, যে কৃমির কারণে দেখা যাচ্ছে তার হয়তো অ্যাবজর্পশনটা ঠিকমতো হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাইলসের প্রবলেম থাকে অনেকের, যে দেখা যাচ্ছে পায়খানার সাথে ব্লাড যাচ্ছে, ফিশার, এগুলোর কারণেও তার কিন্তু রক্তশূন্যতা থাকতে পারে। আমাদের দেশে মেয়েদের কিন্তু আরেকটা ব্যাপার হলো যে যেহেতু তারা রুটিন কোনো চেক আপে থাকে না, অনেকেই দেখা যাচ্ছে হয়তো কনসিভ করার আগে থেকেই রক্তশূন্য, বা তার হিমোগ্লোবিনটা হয়তো 9 বা তারও কম ছিল, কিন্তু সে হয়তো কখনো পরীক্ষা করেই দেখেনি। কিন্তু প্রেগনেন্সিতে যে তার বডিতে একটা এক্সট্রা ডিমান্ড অথবা তার যে একটা চাহিদা বেড়ে যাচ্ছে, কিন্তু সেটাকে সে মিট আপ করতে পারছে না, যার জন্য এই সময়ে কিন্তু রক্তশূন্যতার প্রবলেমটা আরেকটু বেশি হয়ে দেখা দেয়। যে দেখা যাচ্ছে তার হয়তো টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি, তখন তার বডিতে কিন্তু ডিমান্ড অনেক বেড়ে যায়। কিন্তু প্রথম 3 মাসে দেখা যাচ্ছে সে হয়তো তেমন কিছুই খেতে পারছে না, যেটা খাচ্ছে সেটাই বমি করছে, বা আয়রনযুক্ত যে খাবারগুলো সেগুলো সে নিতে পারে না। অথবা অনেককে দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন দিলেও আমরা যে ফলিক অ্যাসিড বা আয়রন কম্পোজিশন, যেহেতু তার অ্যাসিডিটির প্রবলেম হয় প্রেগনেন্সিতে, সে ঠিকমতো ওই আয়রন ওষুধটাও সে খেতে চায় না, যার জন্য কিন্তু প্রেগনেন্সিতে রক্তশূন্যতাটা বেড়ে যায়। অথবা তার আগে থেকে যে অ্যামাউন্টটা ছিল সেটাকে আমরা ধরি যে হয়তো আগে থেকেই কম, এখন আরও অ্যাগ্রাভেট হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে প্রেগনেন্সিতে কাজ করে। প্রেগন্যান্সির ক্ষেত্রেও কি লক্ষণ উপসর্গ আগের মতোই থাকবে যেমনটি বলছিলেন? প্রেগন্যান্সিতে এটা আরও বেড়ে যায়, যেমন খুব বেশি অবসাদগ্রস্ততা, অথবা তার কিছুই খেতে ইচ্ছা করে না, খাবার রুচি কমে যাচ্ছে, তার বুক ধরফর করার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। প্রেগন্যান্সিতেই তো হার্টবিট বাড়ে, তার সঙ্গে যদি তার অ্যানিমিয়া অ্যাড হয় তাহলে তার প্যালপিটেশন আরও বেড়ে যায়। ম্যাডাম, কখন চিকিৎসকের কাছে আসবেন গর্ভাবস্থায়? যখন প্রথম একজন মা আমাদের কাছে আসে, আমরা কিন্তু রুটিন কিছু চেক আপ করতে দিই। তার মধ্যে খুব কমন একটা টেস্ট হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা আসলে সে গ্রামগঞ্জে যেখানেই থাকুক না কেন, যে কোনো সেন্টারে গেলেই আমার মনে হয় একটা সিবিসি, একটা ইউরিন টেস্ট আর একটা আলট্রাসোনোগ্রাফি কিন্তু সবাই করায়, এবং এর মাধ্যমেই আসলে বুঝে ফেলা যায় যে তার শরীরে রক্তশূন্যতা আছে কিনা। এবং রক্তশূন্যতার তুমি জানো যে অনেকগুলো ভ্যারাইটিস আছে, কিন্তু প্রেগন্যান্সিতে আমরা বেশি যেটা পাই সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রন জনিত যে রক্তশূন্যতা। এবং তখন দেখা যাচ্ছে আয়রন প্রোফাইলগুলো চেক করেও কিন্তু আমরা বলে দিতে পারি যে তার কি ধরনের রক্তশূন্যতা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কখনো কখনো আমরা পাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। রক্তশূন্যতার বিষয়টি, সেটির পিছনে কি কি কারণ রয়েছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা তারা প্রেগন্যান্সির আগে খুব বেশি কেয়ারফুল ছিলেন না, অথবা খাবার কম খাচ্ছেন, অথবা গ্রামগঞ্জে মহিলাদের যেটা হয় হয়তো ফ্রিকুয়েন্টলি চাইল্ড বার্থ, দেখা যাচ্ছে কন্ট্রাসেপশন ইউজ করা হচ্ছে না, বারবার কনসিভ করে ফেলছে,
অথবা দেখা যাচ্ছে অনেকের আছে পিরিয়ডের সময় বেশি বেশি ব্লাড যায়, সে হয়তো এই জিনিসটাকে খুব বেশি নোটিস করে নাই, তার হয়তো হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। এছাড়া প্রেগনেন্সিতে তো তার শরীরে এক্সট্রা কিছু ডিমান্ড থাকে যেটা হয়তো সে ঠিকমতো খেতে পারছে না, খেলে অ্যাবজর্পশন হচ্ছে না, অথবা অনেকের কিন্তু রক্তবাহিত কিছু রোগও থাকে যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া, তার বডিতে যতটুকু তৈরি হচ্ছে সেটাও হয়তো ব্লাড সেল ভেঙে যাচ্ছে। এইসব কারণে আসলে প্রেগনেন্সিতে রক্তশূন্যতা হয়। চিকিৎসকের কাছে আসবার পর আসলে আপনারা কাউন্সিলিংটি কিভাবে করেন তাদের পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি? অবশ্যই তাদেরকে আয়রনযুক্ত খাবার আমরা খাওয়ার জন্য খুব বেশি এনকারেজ করি। যেমন পেশেন্টদেরকে আমি তো নিয়মিতই বলি যে প্রতিদিন অন্তত একটা করে ডিম খাও। প্রেগনেন্সিতে একটা জায়গায় যদি 2টো করে ডিম খেতে পারো খুব ভালো হয়। যেমন সে প্রতিদিন একটা করে আনার বা ডালিম খেতে পারে, এটা গুড সোর্স আয়রনের। যেমন প্রতিদিন সে মাংস খেতে পারে, অথবা প্রতিদিন না পারলেও সপ্তাহে 2 দিন বা 3 দিন সে কলিজা খেতে পারে। তারপরে এছাড়াও যেসব ফল কেটে রাখলে কালো হয়ে যায় যেমন আপেল, এটার মধ্যে কলা, এগুলোতে কিন্তু আয়রন থাকে। এবং কচু শাক, তারপর লাল শাক, এই যে সবুজ শাকসবজিগুলো, এগুলো যদি তারা যথেষ্ট পরিমাণে খায়, এগুলো কিন্তু গুড সোর্স আয়রনের। গর্ভাবস্থার কোন সময়টিতে আসলে মূলত ঘাটতি দেখা যায় এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় ফলো আপ হিসেবে? আসলে প্রথম 3 মাসের মধ্যে যেহেতু সে খেতে পারছে না, আর এর পরবর্তীতে গিয়ে যখন 7 মাস 8 মাস মানে সে সেকেন্ড ট্রাইমেস্টারে থাকে, তখন যেহেতু তার বডি ডিমান্ডটা বেড়ে যায়, বাচ্চার গ্রোথের জন্যও তো আসলে দরকার হয়, তখন কিন্তু বেশিরভাগ দেখা যায় প্রবলেমগুলো চলে আসে। এমনকি অনেকের পায়ে পানি আসে, তারপর দেখা যায় সে মানে তার প্রেশারটা কমে যাচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে তার হার্টেও কিন্তু প্রবলেম হয়ে যায়, ওভারলোড পড়ে গিয়ে অনেকে হার্ট ফেলিওর নিয়েও কিন্তু চলে আসে রক্তশূন্যতা থেকে। রক্তশূন্যতা হলে পরবর্তী জীবনে আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে এবং গর্ভাবস্থায় যে ক্ষতিগুলো রয়েছে সেগুলো একটু বিস্তারিতভাবে আপনার কাছে জানান। রক্তশূন্যতাটা যদি সে প্রপারলি কারেকশন করতে না পারে, তাহলে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশনস হতে পারে। যেমন বাচ্চার ওজন কমে যাওয়া, তারপর দেখা যাচ্ছে বাচ্চার গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, আমরা বলি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, তার সঙ্গে তার পেটে পানির পরিমাণটা কমে যাওয়া, এছাড়া বাচ্চার বিভিন্ন ধরনের ইনফেকশনের মানে চান্সটা বেড়ে যায়। তারপর দেখা যাচ্ছে আগেভাগেই হয়তো ডেলিভারির একটা সম্ভাবনা তৈরি হয়, অথবা ডেলিভারির পরে প্রচুর পরিমাণে ব্লিডিং বা রক্তক্ষরণ হবার একটা ঝুঁকি তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ। ম্যাডাম, পরবর্তী জীবনে রক্তের যে ঘাটতিটা, এটা কিন্তু তার মধ্যে থেকেই যায়, এবং সবসময় দেখা যাচ্ছে তাকে একটা রেগুলার হয়তো চেকআপে থাকতে হচ্ছে, আয়রন ইনজেকশন নিতে হচ্ছে, শরীরে ব্লাড ভরতে হচ্ছে। কিন্তু ব্লাড যেহেতু একটা ফরেন পার্টিকেল, এটার কারণেও তো অনেক ধরনের রিয়াকশন বডিতে হয়ে থাকে বা হতে পারে। আপনাদের কাছে আসবার পর যখন শনাক্ত হলো যে তার রক্তশূন্যতা রয়েছে, তখন আপনারা কি করে থাকেন? এটা আসলে ডিপেন্ড করে যে সে কি মাইল্ড, মডারেট বা সিভিয়ার অ্যানিমিয়া, এবং তার মানে ডিউরেশন, ডেলিভারির সময় কতক্ষণ আমার হাতে আছে। যদি কেউ 3rd ট্রাইমেস্টারে সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসে, তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে ব্লাড দিতে হবে, যে কিছুদিন পরেই তাকে ডেলিভারি করে ফেলতে হবে। কাজেই ডেলিভারির সময় আমাদের কিন্তু টার্গেট থাকে মিনিমাম 10-11। হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি 10-11 না হয়, তাহলে কিন্তু ডেলিভারির সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, এমনকি ডেলিভারির পরেও তার অনেক বেশি ব্লিডিং হওয়ার ভয় থাকে। কাজেই আমার এটা কারেকশন করে নিতে হবে। আবার যদি সে প্রথম দিকে আমার কাছে আসে, তাহলে আমি তাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলবো, পাশাপাশি তাকে ফলিক অ্যাসিড দিব, তাকে আমি আয়রন প্রেসক্রাইব করতে পারি, একটা জায়গায় সে 2টো করে আয়রন ক্যাপসুল খেতে পারে, এভাবে সে কারেকশন করে নিতে পারে। পরবর্তীতে এই যে ডেলিভারির কথা বলছিলেন, সেই সময়ের জন্য কি কি ঝুঁকি রয়েছে যাদের অ্যানিমিয়া রয়েছে? অ্যানিমিয়ার কারণে অনেকের দেখা যায় যে প্রিটার্ম লেবার অথবা আগেভাগেই ব্যথা শুরু হয়ে যায়। অনেকের দেখা যায় ছোট বাচ্চা ডেলিভারি হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারির সময় ইউট্রাসটা একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে, তার হয়তো ডেলিভারি পেইনটা প্রপার ওয়েতে আগাচ্ছে না। তারপর দেখা যাচ্ছে সিজারের প্রয়োজন হচ্ছে, এমনকি ডেলিভারির সময় বা ডেলিভারির পরে গিয়ে তার অনেক বেশি রক্তক্ষরণ বা এই ধরনের ঝুঁকির মধ্যে তারা পড়ে যেতে পারে। গর্ভাবস্থায় রক্তশূন্যতা পাশাপাশি যে বিপদ চিহ্নগুলো রয়েছে, সেগুলো আসলে কি কি রয়েছে, সেগুলো নিয়েও চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন কিনা যারা মা রয়েছেন? আমাদের যে অ্যান্টিনেটাল ক্লিনিকগুলো পেরিফেরিতে আছে বা কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার যারা, তাদেরকেও কিন্তু আমরা এই বিপদ চিহ্নগুলো মানে সবসময় তাদেরকে জানানো হয়, এবং তারা যাতে সময় মতো স্টেপ নিতে পারে সেই ব্যাপারেও তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু এই ব্যাপারে যথেষ্ট রোল প্লে করে। তো আসলে আমরা যদি বিপদ চিহ্ন বা গর্ভকালীন যে তুমি হয়তো খেয়াল করেছো কিনা, বিভিন্ন জায়গায় হাসপাতালে বা ইয়েতে কিন্তু এইরকমভাবে একটা সাইন দেয়া থাকে যে 5টা বিপদ চিহ্ন আমরা বলে দেই, বা আমরা যেটাকে বলি অবস্টেটিক্যাল ইমার্জেন্সি। তার মধ্যে একটা কিন্তু এই পায়ে পানি আসা, হঠাৎ করে দেখা যাচ্ছে পায়ে অনেক বেশি পানি চলে আসলো, তার সঙ্গে হয়তো তার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, অথবা সে চোখে ঝাপসা দেখে। অনেক ক্ষেত্রে দেখা যায় পানি ভেঙে যায়, পানি ভেঙে গেলে কর্ড প্রোলাপস হয়ে যাওয়া,
এগুলোও কিন্তু তার বিপদ চিহ্নের মধ্যে পড়ে। আবার দেখা যাচ্ছে যে তার প্রেগনেন্সিকালীন সময়ে তার ব্লিডিং হচ্ছে, ডেলিভারির পরে তার ব্লিডিং হচ্ছে, এগুলো কিন্তু বিপদ চিহ্ন। আবার প্রেগনেন্সিকালীন সময়ে কোনো একটা মেয়ের যদি বা মায়ের যদি প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, তার সাথে দেখা যাচ্ছে যে তার শরীরে অন্যান্য আরও কিছু সিমটম, যেমন পানি ভেঙে যাওয়া, তারপর তার ইনফেকশনের কোনো লক্ষণ চলে আসা, এগুলো কিন্তু সবই আমরা বলি অবস্টেটিক্যাল ইমার্জেন্সি বা বিপদ চিহ্ন। ডেলিভারির আগে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে তার আসলে ব্লিডিং এর সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কি করণীয়? যেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ। আসলে প্রেগনেন্সির সময় তো ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু প্রথম 3 মাসের মধ্যে যদি কারো ব্লিডিং হয়, এটাকে আমরা বলি মিসক্যারেজ বা অ্যাবর্শনের একটা সিমটম। কিন্তু এটা যদি মানে দেখা যাচ্ছে যে 24 সপ্তাহের পরে গিয়ে হয়, তখন এটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ, অর্থাৎ প্রেগনেন্সির সময়ে ব্লিডিং। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গর্ভকালীন সময়ে কারো যদি ফুলটা জরায়ুর নিচের দিকে থাকে, তখন এই ধরনের ব্লিডিং হতে পারে। আবার অনেকের দেখা যায় ডেলিভারি পেইন শুরু হওয়ার আগেই গর্ভফুলটা সেপারেশন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু পেশেন্ট এই ধরনের ব্লিডিং নিয়ে আসতে পারে। তখন আসলে কি করে থাকেন আপনারা? যদি গর্ভফুল নিচের দিকে থাকে, জরায়ুর নিচে, এটা যদি আগে থেকে পেশেন্টের জানা থাকে, রোগীরাই কিন্তু আমাদের কাছে এসে বলে যে আমার ফুল নিচের দিকে আছে, বা আমার যে চিকিৎসক যার আমি তত্ত্বাবধানে ছিলাম সে আমাকে বলে দিয়েছে যে তোমাকে এমন জায়গায় গিয়ে ডেলিভারি করতে হবে যেখানে মানে একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার, যেখানে সে ব্লাড ব্যাংক পাবে, যেখানে ইমার্জেন্সি অপারেশন করাতে পারবে, তার বাচ্চার জন্য আইসিইউ ব্যবস্থা আছে, এমন জায়গায় তাকে আমরা শিফট হতে বলি বা শিফট করে থাকে পেশেন্টের লোকজন। আসলে তখন এটা হলো অবস্টেটিক্যাল ইমার্জেন্সি, তখন একটা মানে এক্সপার্ট টিম দিয়ে আসলে আমাদের পেশেন্টকে ম্যানেজ করতে হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট শকে চলে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, তখন অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশনের দরকার হয়, ইমার্জেন্সি সিজারিয়ান করতে হয়। এবং আমরা পেশেন্টকে শুরুতেই যেটা করি, আগে ব্লাড অ্যারেঞ্জ করতে বলি, এবং একই সাথে একজন মানে একটা এক্সপার্ট টিম দিয়ে আমরা পেশেন্টের অপারেশনটা কমপ্লিট করতে চেষ্টা করি। আমরা অনেক সময় এমনটিও দেখি যে ডেলিভারির পরে আসলে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? ডেলিভারির পরে যে ব্লিডিংটা হয়, এটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ। আসলে ডেলিভারির পরে ব্লিডিং হওয়ার কারণ হলো যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, থার্ড স্টেজ লেবার আমরা যেটাকে বলি, যে বাচ্চাটা ডেলিভারি হবার সঙ্গে সঙ্গে যে মানে ডেলিভারি করাচ্ছে সে যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার হয় তাহলে, বা সে যদি গ্রামে বাড়িতেও তার ডেলিভারি হয় বা চিকিৎসা কেন্দ্রে ডেলিভারি হয়, তাহলে সাথে সাথে কিন্তু 3টা স্টেপ আমাদেরকে ফলো করতে আমরা জানি, যে যারা ডেলিভারি করায় তারা এটা সম্পর্কে সবাই খুব ভালো করে জানে, যে জাস্ট বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে তাকে ইন্ট্রামাস্কুলার একটা ইনজেকশন দিতে হয়, অক্সিটোসিন ইনজেকশন, যাতে করে তার পোস্টপার্টাম হেমোরেজটা না হয়। এবং তার সাথে সাথে তাকে দেখা যাচ্ছে কন্ট্রোল উপায়ে তাকে প্লাসেন্টাটা ডেলিভারি করানোর জন্য আমরা বলি, এবং একই সাথে সাথে আমরা ইউট্রাসে মেসেজ দেওয়ার জন্য আমরা অ্যাডভাইস করি। এই যে 3টা স্টেপ, এটা যদি সঠিকভাবে ফলো করা না হয়, তাহলে কিন্তু পোস্টপার্টাম হেমোরেজ হবার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। আমরা এই গর্ভাবস্থায় রক্তশূন্যতার আরো শুনবো, তবে তার আগে অনুষ্ঠানে নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গর্ভাবস্থায় রক্তশূন্যতা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রোজায় আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, যে রেস্ট্রিকশনগুলো বেসিক্যালি আমরা সারা দিন যেহেতু রোজা রাখছি, অনেক কিছুই খাওয়া নিষেধ, সেইগুলো যদি না মানে তাহলে এমনিতেই পরবর্তীতে পরের দিনের রোজার জন্য খুব কঠিন হয়ে যায়। আর সেক্ষেত্রে ডায়াবেটিক বা কিডনি পেশেন্টের জন্য এটি কিন্তু আরও লিমিটেশনস তৈরি করে। কিডনি পেশেন্টের এমনিতেই রেস্ট্রিকশনের অনেক বড় একটা লিস্ট আসলে আমাদের দিতে হয়, কিছুই করার থাকে না। সেক্ষেত্রে তার সুস্থতার জন্য মাথায় রেখে, সুস্থতার কথা মাথায় রেখে কিন্তু লিস্টগুলো আমাদেরকে দিতে হয়। অনেক সময় অনেক কিডনি পেশেন্ট মনে করেন যে যেহেতু রোজা আছে আপাতত খাই কিছুই হবে না, সো সেক্ষেত্রে বাড়তি ঝামেলাগুলো রোজার পরবর্তীতেই দেখা যায়। যাদের ক্রিটিনিন এখনও ভালো আছে, ইজিএফআর ভালো আছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এখন যদি সচেতনতা রাখতে পারেন, পুরো রোজার পরে দেখবেন যে আপনি আসলে ভালোই আছেন। এই ভালো থাকতে হলে পুরো রোজায় কিছু খাবারের নাম বলে দিচ্ছি, যেটি আমরা সাধারণত স্পেশালি আমরা যারা বাংলাদেশের মানুষ আছি তারা সাধারণত এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখি। অনেক সময় আমাদের ভুল হয় যে যেহেতু রোজা আছে একটু ভাজা পোড়া খাবার না খেলে কেমন করে হয়। ভাজা পোড়া খাবার মানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এই ধরনের জিনিসগুলো কিন্তু সকলেরই ঘরে ঘরে ইফতারিতে থাকে। একটু ভেবে দেখেন তো, এই যে আমরা আলুর চপ, বেগুনি এগুলো যে ভাজছি, এগুলো কিসের কোটিং করে ভাজা? এই যে বেসন ব্যবহার করা হয়েছে, বেসনটা কিন্তু বেসিক্যালি ডালের তৈরি। আপনারা জানেন অনেকেই যে যেহেতু আমার কিডনি রোগ আছে আমি জানি কী কী খেতে হবে, কী কী খেতে হবে না, কিন্তু আমাদের খেয়াল থাকছে না যে আমি যেই আলুর চপটা খেয়েছি সেটা তো বেসিক্যালি যে কোটিং করা সেটা কিন্তু বেসনের তৈরি। তাহলে এই বেসনের জিনিসটা যদি আমি খেয়েই ফেললাম তাহলে কিন্তু আমি রেস্ট্রিকশন মানছি না।
1 মাস পরে যখন আমাদের ক্রিয়েটিনিন লেভেলটা কাউন্ট করা হয় তখন দেখা যায় যে আমাদের ক্রিয়েটিনিন বাড়তি কিছুটা চলে এসেছে। এই যে প্রতিদিন আমাদের একটু 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 করে বাড়তি অনিয়ম করা, এটি কিন্তু রোজার শেষে আমাদের ভালো ফলাফল আর দিতে পারে না। রোজায় আমরা রাখতে পারবো কিনা এই টোটাল রোজাটা, বা আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা বা ঠিক থাকবে কিনা, এটি কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কাজটি করতে হবে। কারণ আপনার যারা ওষুধ নিচ্ছেন বা আপনার মেডিসিনের সাথে সাথে যদি ডায়াবেটিস থাকে, যদি ইনসুলিন নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডোজের একটি বিষয় থাকে। এই ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু রোজার পরে যে ঈদ পালন করবেন, ঈদের পরবর্তীতেও আপনার অসুবিধাগুলো কিন্তু আর বাড়বে না। মনে রাখতে হবে যে কমপ্লিকেশনগুলো আমি বলছিলাম যে কিডনির পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু কিডনি পেশেন্ট, আমরা জানি যে ফ্রুটস খাওয়া নিষেধ থাকে, অমুক নিষেধ তমুক নিষেধ, কিন্তু রোজায় সেটি মানছি না। ইফতারিতেই আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে বসে গিয়েছি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে রেস্ট্রিকশনগুলো আমি একদম রোজার আগে মেনটেন করেছি, ইফতারিতেও কিন্তু সেই একই রকমভাবে মেনটেন করতে হবে। সো সেক্ষেত্রে কী খাবো নিয়ে কনফিউশন ক্লিয়ার করতেই আজকে আমি এখানে। মনে রাখতে হবে যে আমাদের খাবারের তালিকা আছে, আমাদের কিছু তালিকা তার নিজস্ব লাইফস্টাইলের সাথে ডিপেন্ড করবে। সো আমি কী ধরনের লাইফস্টাইলে আছি, আমার জব কি, আমি কি প্রফেশনে আছি, আমার বয়স কত, আমার কমপ্লিকেশন কোন লেভেলে আছে, আমার ক্রিয়েটিনিন কত আছে, বা আমার টোটাল ইলেকট্রোলাইটস ব্যালেন্স আছে কিনা, তার উপর ডিপেন্ড করবে আপনার খাদ্য তালিকাটা কীরকম হবে। প্রত্যেকেরই ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল ইজ ডিফারেন্ট। সো আপনার খাদ্য তালিকা যদি আপনি ঠিক করতে চান, অবশ্যই পরামর্শ নিতে হবে পুষ্টিবিদের, অবশ্যই চিকিৎসকের। এবার আসেন কী খাবো, কিছুটা বলে দিচ্ছি। মনে রাখতে হবে যে ইফতারিতে যদি ভাজা পোড়া খাবার না খেয়ে যে ডিনারে আপনি যে ভাতটা খাচ্ছিলেন, সেটি কিন্তু হতে পারে আপনার ইফতার। কারণ সারা দিন আপনি একেবারে না খাওয়ার পরে যখন প্রথম খাবারটা খাবেন, সেই খাবারটা যদি অনেক ভাজা পোড়া না খেয়ে যদি ব্যালেন্স এবং ঠান্ডা একটা খাবার খান, সেটি কিন্তু আপনার সারাদিনের যে শারীরিক ঝুঁকিটা, সেটি কিন্তু অনেকটা কমে যাবে। সো রাতের খাবারটা যদি হতে পারে আপনার ইফতারিতে, তাহলে ডিনারে হালকা কিছু খেয়ে নিতে পারেন। যদি আপনি সকাল থেকে শুরু করেন যে সেহরিতে আমি কতটুকু খেয়েছিলাম বা কী খাচ্ছিলাম, সেই খাবারটাকে যদি একটু ব্যালেন্স করে নেন, তাহলে সেহরি এবং ইফতারি দুটোর মাঝখানে যে আপনি খাননি, সেই বিষয়টি খুব একটি আপনাকে প্রেশারাইজ করবে না। যারা ফ্রুটস এবং জুস খেতে চান, তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো ফ্লুইডের রেস্ট্রিকশন আছে কিনা। যদি ফ্লুইডের কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে অল্প জুস খেতে পারেন, তবে তার জন্য অ্যাপেল জুসটাই কিন্তু সেফ। তবে পটাশিয়ামের লেভেল কত আছে, ক্রিয়েটিনিন ভালো আছে কিনা, এই বিষয়টি মাথায় রেখেই আপনি জুস খাবেন নাকি ফল খাবেন, সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। আমরা অনেক সময় অনেক মহিলাদের ক্ষেত্রে দেখি যে তার হিমোগ্লোবিনের পরিমাণটি 10-এর নিচে থাকছে। সেক্ষেত্রে আসলে কি করণীয় এবং আতঙ্কিত হবার কোনো কারণ রয়েছে কিনা? প্রেগন্যান্সিতে 10-এর কম যদি হিমোগ্লোবিন আমরা পাই, শুরুতে তাদেরকে আমরা খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করতে বলি, তাদেরকে রেগুলার আয়রনযুক্ত খাবার খেতে বলি। যদি দেখি যে এটাতে কারেকশন হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আয়রন, ফলিক অ্যাসিড এগুলো সাপ্লিমেন্টেশন দিই। যদি দেখি যে এটাতে কারেকশন হচ্ছে না, বা সে আসলে খেতে পারছে না, বা যেটা খাচ্ছে সেটা বমি করে দিচ্ছে, এইসব ক্ষেত্রে আমাদের আয়রন ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়। যখন দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন 8-এর নিচে চলে যায়, বা আয়রন ইনজেকশন দিয়েও সেটা কারেকশন করা যাচ্ছে না, অথবা ডেলিভারি টাইম একেবারেই কাছাকাছি, তখন আমরা শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশনের জন্য পরামর্শ দিই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ স্বাক্ষরকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক শ্রোতা যারা আজকে আমাদের সাথে ছিলেন, দেখছিলেন সবাইকে, সঙ্গে এনটিভির সকল কলাকুশলীদেরকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।